মেসেঞ্জারে যায়া পোলাপান একটু অ্যাড হইতে কও, যদি ভাইয়া পারো, ক্লাসটা ভালো হবে। আর যদি তুমি আসো, মানে তোমার যে এমবিটা খরচ করে যে তুমি ক্লাস করতেছো, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমি, ইলিয়াস, যে তোমার এমবিটা বৃথা যাবে না, ঠিক আছে? তুমি তোমার ভাই আগে থেকে তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে। সফট কর্নার আছে যেরকম তুমি সায়েন্স থেকে আসছো। আমি সবসময় ক্লাসের, তুমি ব্যাক বেঞ্চার না, কিন্তু তুমি হিসাব বিজ্ঞান হিসাবে বা কমার্সের ব্যাক বেঞ্চার, এটা বলতে হবে। আমি সবসময় পিসের বেঞ্চারদেরকে, মানে ব্যাক বেঞ্চারদেরকে মন থেকে পছন্দ করি। তোমার জন্য আমার একটা সফট কর্নার আছে। তুমি হিসাব বিজ্ঞান যে কোনো সমস্যা হলে আমার বলবো, আমি ইলিয়াস তো আছি। তারপরে তোমার কিছু বেসিকের দরকার আছে হিসাব বিজ্ঞানে, যেমন লেনদেন, জাবেদা, তুমি যদি প্রাইভেট পড়ো তাহলে তোমার সেই বেসিক গুলা ক্লিয়ার হবে। আর যদি না পড়ো, আমি ইলিয়াসটা আছি। যে কোনো সময় যে কোনো ভাবে এই জুমের মাধ্যমে ডাক দিতে আমারে, আমি আশা পড়বো। আর মৃদুল ভাই যুক্ত হয়ে গেছে, রাকিব যুক্ত হয়ে গেছে, আর দুই চারজন যুক্ত হলে এই ক্লাসটা শুরু করবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে রেওমিল। ঠিক আছে, রেওমিল নিয়ে আলোচনা করব। আমি 10-15 মিনিট আলোচনা করি, তারপরে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি। আমি অ্যাসাইনমেন্টটা আমি ক্লিয়ার করে দেবো। আর থাকো যে রেওমিল শিখতে হলে তোমাদের যেটা করতে হইব, যে হ্যাঁ জি, সবার যুক্ত হও, সবাই যুক্ত হও। একটু ক্লাসটা মনোমুগ্ধকর হইব। মানে লোক সংখ্যা কম হইলে আসলে সেরকম ভাবে ক্লাসটা করা যায় না। আসলে এখন বুঝতে পারতেছি যে স্যাররা কিসের জন্য, মানে ছাত্র চায় আর কি। যত মানুষ হইব তত ভালো হইব, ক্লাসটা প্রেজেন্টেশন তত ভালো হইব, তত সুন্দরভাবে বুঝাইতে পারবো। এখন আজকে আর মূল বিষয়, তাহলে টপিকে চলে যায়। আর কেউ মনে হয় আসবো না। যদি বলো তাহলে টপিকে চলে যাই। আজকে তুমি দেখতে পাচ্ছ তো আমার কাছে বই আছে, যারা যারা বই কিনো নাই তারা বইটা কিনে নিবা। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হুম, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আবিদ প্রকাশনী। লেখক হচ্ছে, ভাইয়া একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। জি, ওয়ালাইকুম সালাম। ক্লাস ক্লাস- জি জি ভাইয়া বলেন। ক্লাস কথা কি শোনা যাচ্ছে না? স্পিকার ফাইটা নিতেছে, বুঝতে পারছি। হুম। হ্যাঁ জি ভাইয়া। হুম। না, যদি সাউন্ড প্রবলেম হয় সেটা করব, আসলে বৈশা সেরকম ভাবে গ্যাদারিং করে ক্লাসটা করা যাইতেছে না। তাই আমি একটু, মানে একটু মুভিং ভাবে দাঁড়ায় ক্লাসটা। হ্যাঁ। না, একটা রিকোয়েস্ট করবো, ছোট করে আমি 2টা মিনিট কথা বলি। 2টা মিনিট কথা বলি। আমি পড়ার আগে ওই যে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি। হ্যাঁ, আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি। একটু বলতে দেন ভাইয়া, মিউটটা করেন। আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি যে কোনো কিছু করার আগে, একটা গাছ কাটার আগে ওই যে কুঠালটা যে ধার দেয় না, ওই আইনস্টাইন যে বলছিল, তুমি তোমার একটা গাছ কাটতে দিব 6 ঘন্টা, তোমারে তুমি কি করবা? বলছিল যে আমি 4 ঘন্টা কুঠালটা ধার দেবো, 2 ঘন্টা কাটবো। সেরকমই আমি 2 মিনিট আপনাদেরকে একটু মোটিভেশন, 2 মিনিট বলবো কিভাবে আর কি ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা করতে পারেন, সেই 2 মিনিট আর কি মোটিভেশন দিব। মোটিভেশনের মধ্যে বলা যেতে পারে যে শিক্ষা কিভাবে একজন মানুষ। হ্যাঁ, শুরু করব। শিক্ষা একজন মানুষের কাছ থেকে কিভাবে নিতে হয়। শিক্ষা নিতে হয় হচ্ছে, যদি তুমি চিন্তা করো যে আমায় মানে শিক্ষকের ভুল করবা, তো তুমি শিক্ষা নিতে পারবে না। তুমি যদি চিন্তা করো যে ইলিয়াসটা খারাপ, ইলিয়াসের ভুলটা ধরতে হবে,
সে যদি চিন্তা করো তাহলে ক্লাসটা তুমি করতে পারবে না, এখান থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারবে না। ঠিক আছে? কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি এটাই বলি, 40 মিনিটের জন্য যুক্ত হয়েছি, 40 মিনিট বৃথা যাইতে দিব না। 40 মিনিটের জন্য যুক্ত হয়েছি, 40 মিনিট বৃথা যাইতে দিব না। 40 মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কিচ্ছু করা লাগবে না। ইনশাল্লাহ রেওয়া মিলটা ক্লিয়ার করে দিব। এই, এইটা কি হয়েছে শুনি, এখন আমার রেজাল্টটা বাজাও। এটা পরে দেখি, আচ্ছা পরে কথা বলবো। যাও যাও যাও। জি, দেখলাম, অপেক্ষা করলাম অনেক, কিন্তু কেউ যুক্ত হয় নাই। এখন রেওয়া নিয়ে আলোচনা করব। রেওয়া হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। কোনো মানে খতিয়ান, আমরা যে খতিয়ান করি, জাবেদা করি, জাবেদা করার পরে খতিয়ান করি, খতিয়ানে যে ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা রেওয়া মিলটা করে থাকি। রেওয়া মিলটা সাধারণত কোনো অঙ্ক না, বা কোনো আবশ্যিক জিনিস না যে এটা করতেই হবে। অঙ্কটা করতে হলে যে রেওয়া মিলটা করতেই হবে সেরকম এটা কোনো আবশ্যিক জিনিস না। এটা ঐচ্ছিক, মানে আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি এই খতিয়ান পৃষ্ঠাকে যাচাই করতে চান যে আপনার খতিয়ানের উদ্ধৃত্ত গুলো ঠিক আছে কিনা, তাহলে আপনি রেওয়া মিলটা করে নিবেন। ঠিক আছে? তারপরেও এটা আর কি হিসাবের অংশ, মানে অঙ্কের মধ্যে নেওয়া হয়েছে। রেওয়া মিলের দুইটা পার্ট থাকে। জি, প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, যান। আর রেওয়া মিলটার মধ্যে আপনার দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। একটা মানে একটা সূত্র বলবো, এই সূত্রটা যদি মানে মুখস্থ করতে পারো, সূত্রের আগে কিছু নিতে হবে। আগে হচ্ছে সম্পদ, দায়, হিসাবের 5টা শ্রেণী শিখতে হবে। 5টা শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখতে হবে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় শিখলেও হবে, না শিখলেও হবে। হিসাবের 5টা শ্রেণী যদি জানো, রেওয়া মিল তোমার কাছে কোনো ফ্যাক্টর না। আমি যে সূত্রটা দিমু, এক সূত্র, মাত্র 2টা থেকে 3টা কথা। আদম, আদম হচ্ছে ক্রেডিট, আর সব হচ্ছে ডেবিট। একটু যদি কাইন্ডলি কারোর সামনে যদি খাতা কলম থাকে লিখে নাও, আদম হচ্ছে ক্রেডিট আর সব হচ্ছে ডেবিট। এবার আদমের উদ্ধৃতটা ভেঙে দেই। আদমের স্বরে আ হচ্ছে আয়। আয়, যে কোনো আয় সবসময় ক্রেডিট পাশে যাবে, রেমলের ক্রেডিট পাশে যাবে। আর দ হচ্ছে দায়, দায়গুলোও ক্রেডিট পাশে যাবে। এবং ম হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বটাও ক্রেডিট পাশে যাবে। আর পরে যেটা হচ্ছে সব, মানে যেটা ডেবিট, সম্পদ, যে কোনো সম্পদ সেটা ডেবিট হবে। আর ব হচ্ছে ব্যয়, যে কোনো ব্যয় সেটা ডেবিট পাশে যাবে। ঠিক আছে? আর রেয়ামিলটা খুব সোজা। আসলে আমি যেভাবে রেয়ামিলটা করি সেটা আমি একটু স্ট্র্যাটেজিটা ক্লিয়ার করি। আমি রেয়ামিলটা করি যে এইভাবে, যে একটা খেলার মতো খেলি। আমি যেভাবে খেলি, যে ডেবিট আর ক্রেডিট যখন খেলি না, তখন আস্তে করে খেলি। যে ডেবিট পক্ষ একটা দেন দিছে যে ব্যয়, মনে করো এখানে হচ্ছে কলকবজা, ডেবিট একটা দেন মেরে দিছে 50,000, ডেবিট দেন মেরে দিছে। তারপরে ইজারা সম্পত্তি আবারও ডেবিট মারছে। তারপর আসবাবপত্র আবারও ডেবিট মারছে। তারপরে আসছে মূলধন। সবসময় দেখবা কি ডেবিটের এন্ট্রি গুলা একটু বেশি হবে, কারণ ব্যয়গুলা তো ছোট ছোট ব্যয় হয়, সেই ডেবিটের এন্ট্রি গুলা বেশি হবে। কিন্তু ক্রেডিট যখন লাস্টের একটা বল পাইবো না, ওই একটা বিটে ছয়। যেমন এখানে মূলধন, মূলধন 1 লাখ টাকা, এই কল কবজা 50,000, ইজারা সম্পত্তি 72,000, আসবাবপত্র 10,000, সব মিলাই আপনার মনে করেন 1,32,000 টাকা বানাইছে। আর মূলধন 1,06,000 আপনার কি বানায় ফেলাইছে, এখানে 1 লাখ বানায় ফেলাইছে মূলধন। ঠিক আছে? আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি, যে মানে নিলাম যেভাবে তুলে সেইভাবে ফলো করি, যে ডেবিট একটা মারলো, ক্রেডিট একটা মারলো, ডেবিট 6 মারতেছে, ক্রেডিট 6 মারতেছে, এইভাবে খেলি। মানে অঙ্কটাকে আপনি যদি একটু ফান হিসাবে নেন, তাহলে দেখবেন আপনার মানে রিল্যাক্স মোডে, এটা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, রিল্যাক্স মোডে অঙ্কটা করেন, ফান হিসাবে নেন, তাহলে দেখবেন রেওয়ামিলটা আপনার জন্য আরেকটু সহজ হয়ে যাবে, রেওয়ামিলটা করার জন্য সহজ হয়ে যাবে। তারপরে যেটা বলি, যে রেওয়ামিলের আরেকটা সহজ পদ্ধতি, আমাদের কারবারে কিন্তু ব্যয়গুলো একটু বেশি হয়। ঠিক আছে? ব্যয়গুলো একটু বেশি হয়। আর তার জন্য সবসময় যেখানে দেখবেন ব্যয়, চোখ বন্ধ করে, শুধু যদি দেখেন যে আপনার কারবার থেকে টাকাটা চলে গেছে, চোখটা বন্ধ করে ডেবিট পাশে লেখা দেন, কোনো হিসাব নাই। ঠিক আছে?
সম্পদ তো চিনেন, সম্পদ হচ্ছে আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, এগুলা সম্পদ। যন্ত্রপাতি, কলকব্জা, এগুলা যদি দেখেন সুন্দর করে মানে ডেবিট পাশে লেখা দেন। আর যদি ক্রেডিট পাশে দেখেন যেমন আয়, আপনি কোনো কিছু পাইছেন যেমন প্রদত্ত বার্তা, তারপরে বিক্রয় মানে বিক্রয়, সেটা হচ্ছে আয়, এগুলো যদি পেয়ে থাকেন সুন্দর করে লেখা দেন। দেনাদার হচ্ছে সম্পদ। দেনাদারের 2টা থেকে 3টা নাম থাকে, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, এটা হচ্ছে দেনাদার। আর প্রদত্ত হিসাব, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে আপনার পাওনাদার। ঠিক আছে, প্রদত্ত হিসাবটা হচ্ছে পাওনাদার। এখানে আর একটু কিছু কিছু মানে অনেকগুলা লেনদেন আছে যেগুলা একটু কঠিন, যেগুলা দেখা যায় যেমন ঋণের সুদ। এটা আপনি বলতে পারেন যে এটা দায়, যেহেতু ঋণ যেহেতু দায়, দায়ের সুদটা এটা আমি ক্রেডিট পাশে দিতে পারি। অনেকেই এরকম স্ট্র্যাটেজি ফলো করেন, কিন্তু স্ট্র্যাটেজি আর সম্পূর্ণ বৃথা। কারণ ঋণের সুদ এটা আপনাকে মাসে বা বছরে দিতে হবে। এটা মূলধন জাতীয় ব্যয়, আর ব্যয় সবসময় ডেবিট পাশে যায়। একটু মাইক্রোফোন যদি কারো যদি অন করার ইচ্ছা থাকে বলতে পারেন, অন করে মানে একটু সাড়া দিবেন, ঠিক আছে? সাড়া দিলে ক্লাসটা সুন্দর হয়। আর রেয়া মিলের এটা হচ্ছে গিয়ে মূল স্ট্র্যাটেজি। আপনি যদি 5টা হিসাব জানেন আর যদি লেনদেন ঠিক মতো জানেন, রেয়া মিলে কি কি যায় না সেটা একটু বলি। আসলে অনেক দূর চলে আসছি, কিন্তু ওই পিছা যারা থুয়ে আসছি তারা তো নিয়ে আসি নাই। কারণ পিছে যেটা থুয়ে আসছি সেটা হচ্ছে রেয়া মিলে কি কি যায় না। রেয়া মিলে যায় না হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য রেয়া মিলে যায় না, মানে রেয়া মিলে যায়। আরে আমি একটু বলবেন না যে কোনটা ভুল কইতেছি? সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে যায় না। যদি যাইতে পারে, সমন্বিত ক্রয় যদি থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য ডেবিট পাশে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবেন, এত কিছু গুলায় ফেলার দরকার নাই। আপনি এইটুকু হিসাব রাখেন যে কি জানি সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে যায় না। আর যদি সমস্যা হয় তাহলে তো পরীক্ষার হলে তো আমি আসি, চিন্তার কোনো কারণ নাই, প্যারা লওয়ার কোনো দরকার নাই। এটুক খালি মনে রাখেন যে সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে যায় না। আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে একটা রেয়া মিলের দরকার হয়। আর আর্থিক অবস্থার বিবরণী নিয়ে একটু আলোচনা করি ছোট করে যদি বলি। আপনি যদি হিসাব বিজ্ঞানে অনার্স করার চিন্তা থাকে, আপনার যদি হিসাব বিজ্ঞানে প্লাস তোলার চিন্তা থাকে, আপনার যদি হিসাব বিজ্ঞান নিয়ে কেরিয়ার করার চিন্তা থাকে, আর্থিক অবস্থার বিবরণী ভাই আপনার করতেই হবে। এটা যদি না করেন তাহলে আপনার হবে না। আপনার অঙ্ক হচ্ছে আপনার যেটা হচ্ছে দ্বিতীয় পত্রে আপনার আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিশ্লেষণ, আর্থিক অবস্থার বিবরণী আছে। প্রথম পত্রেও আছে। 2টা করে প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে। আপনার 2টা মানে প্রশ্নের উত্তর দিতে হবে। 2টা না, একটা প্রশ্নের উত্তরে এই আর্থিক অবস্থার বিবরণীর উত্তর দিতে হবে, মানে 2টা দিতে হবে। ঠিক আছে, এটা আপনার বাধ্যতামূলক। যেটা 9-10 এর স্ট্র্যাটেজি ছিল, রানা ভাই যেহেতু জানে না সেটা বলি। 9-10 এর স্ট্র্যাটেজি ছিল অন্যান্য 5টা দিতে হবে, আর্থিক অবস্থার বিবরণী 2টা দিতে হবে। এই 2টা আপনার বাধ্যতামূলক। আপনি যদি এ প্লাস তুলতে চান, আপনার তো আর 30টা 90 থেকে 30টা হইব না। আপনার তো আর কোনো মানে টুকিটাকি নেওয়া যান নাই যে হলে যে মানে লেখা টেখা যে 30টা 90 থেকে 30টা হয়ে যাবো এ প্লাস সেরকম এ প্লাস আসার সেরকম চিন্তা নাই, বুঝছেন? তার জন্য যদি আর্থিক অবস্থার বিবরণ যদি করতে চান, রেয়া মিল মানে সুতরাং কিছু ধারণা দরকার। তাই বলতেছি রেয়া মিলটা একটু ভালো করে করেন। এখন আসি যে রেয়া মিলে কি কি যায় না, সেটার মধ্যে আমি বলছি যে সমাপনী মজুত পণ্য যায় না, সমন্বিত ক্রয় থাকলে যায়। তারপরে আবার আরেকটা আছে যে প্রারম্ভিক হাতে নগদ, এটা যায় না রেয়া মিলে। এগুলো একটু মুখস্থ করেন, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, সবকিছু তো আর মাইন্ডের উপর সাইডা দিলে হয় না। বা যদি মুখস্থ না করেন, অঙ্ক করতে 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 আপনি বুঝে যাবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। কিছুক্ষণ মানে রিয়ালাইজ করলে আপনি বিষয়গুলো বুঝে যাবেন। তারপরে আরেকটা হচ্ছে মানে প্রারম্ভিক ব্যাংক জমা উদ্ধৃত, এটা রেওয়া মিলে যায় না। কিছু কিছু এন্ট্রি থাকে হচ্ছে রেওয়া মিলের নিচে, এগুলা অন্যান্য রেওয়া মিল করলে তো রেওয়া মিল তো শুধুমাত্র একটা অঙ্ক, এটা 4 নম্বরের। এর মানে আশেপাশে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে 32 নম্বর অ্যাসাইনমেন্ট, 661 পৃষ্ঠার 32 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সিরাজ অ্যান্ড কোংয়ের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন রেওয়া মিল আপনার অধ্যায়টা রেওয়া মিলটা খুব সুন্দর করে করলেন, আশেপাশে কিচ্ছু করার নাই, চোখ মুঞ্জা করলেন মুনাফা জাতীয় ব্যয়। এখন এটা তো পারেন না, এটা আপনার পারতে হবে মুনাফা জাতীয়। একটু দাঁড়ান, একজন অ্যাডমিট হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করা। তারপরে আছে উপরোক্ত মানে তারপরে আছে রেওয়া মিল, তারপরে আছে চলতি দায় এবং নিডস স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করা। এখানে আছে চলতি দায় ও নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে গেলে আপনার একটু ধারণা থাকতে হবে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে। ওইটা নয় একটু পরে টানাটানি করলাম, এখানে অনেকে আছেন যারা বুঝবেন না আসলে, অনেকে আছেন আর অনেকে আছে বুঝবে, তাদের জন্য টানাটানি করলাম না। এখানে যে অ্যাসাইনমেন্টটা দিছে, অ্যাসাইনমেন্টের অঙ্কটা আমি করছি, জাস্ট আ ফিউ মিনিট ম্যাম।
আমাকে সময় দেন, আমি অ্যাসাইনমেন্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? এটা যেহেতু গ্রুপ ওয়ার্ক, সেহেতু গ্রুপের সবাই কথা বলতে পারবে, আমি আসলে একটু বেশি বলি তো, তার জন্য যে এখানে যে অঙ্কটা আছে আপনার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, এই যে মাছ দিয়ে ভাত খাইতে যায়, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করেন, আসলে বাড়ির মানুষ চলে আসছে তো, সেটা নিয়ে প্যারা লওয়ার কিচ্ছু নাই। আরেকজন যুক্ত হয়ে গেছেন, আশা করি আস্তে আস্তে যুক্ত হয়ে যাইতেছে। এখন যে গ্রুপ ওয়ার্কটা সেটা হচ্ছে মুনাফা মানে, ভাইয়া একটু মিউট করলে ভালো হয়। যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, এখানে আপনার ছকটা হবে যে বিবরণ, তারপর টাকা টাকা দুইটা ছক করবেন, প্রথম ছকে আর কি যোগ বিয়োগ করবেন, পরের ছকে শুধু উত্তরটা লিখবেন, এরকম করে ছকটা করবেন। আশা করি আপনারা দেখতে পারতেছেন এইভাবে ছকটা করবেন। আমার লেখাটা একটু ভালো না, তারপরে দেখতে পারতেছেন এখানে কি কি অন্তর্ভুক্ত হবে আমি সেটা বলি। ঠিক আছে? এখানে ১ নাম্বার অন্তর্ভুক্ত হবে, আপনার যদি সামনে বই থাকে একটু কষ্ট করে কাইন্ডলি বইটা দেখবেন, দেখি আপনারা কি কি বলতে পারেন। আমার কাছে তো অ্যাসাইনমেন্টটা আছে, এটা যেহেতু গ্রুপ ওয়ার্ক, আপনারা একজন যদি মাইকটা অন করে মানে আনমিউটটা কইরা যদি একজন এই মানে এইটার উদ্দীপকটা পড়তেন তাহলে আমি খুব খুশি হতাম। না পড়লেও হবে, একটু সময় দিতেছি, কেউ যদি চান চেষ্টা করে যদি এই উদ্দীপকটা পড়তে একটু কাইন্ডলি যদি পড়তেন ভালো হতো। যে কারোর সামনে কি বইটা আছে? হ্যাঁ ভাইয়া, আপনি যদি একটু কাইন্ডলি উদ্দীপকটা পড়তেন তাহলে ক্লাসটা আরেকটু মানে শ্রুতিমধুর হতো, আরেকটু সুন্দরভাবে ক্লাসটা নেওয়া যেত। এখনো যারা যারা যুক্ত আছেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্লাসটা কন্টিনিউ করেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। আমি ভাই হিরো না, বুঝছেন, আমার সম্পর্কে নেগেটিভ থট নেওয়ার চিন্তা নাই। আমি আপনাদের বন্ধু, আপনাদের ছোট ভাই। মনে করবেন যে আমি ছোট, তারপরে আমার ভিতরে যেটুকু আছে ওইটুকু দিতে চাইতেছি, আমি এর বেশি কিছু করতে চাইতেছি না, আপনাদের সামনে হিরো হইতে চাইতেছি না। অনেকে মনে করবেন যে জেলাস ফিল, এটা মানুষের মধ্যে হয়। রানা ভাই জি বলেন, উদ্দীপকটা বলেন, উদ্দীপকটা একটু পড়েন কষ্ট করে। উদ্দীপকটা পড়েন হচ্ছে ৬৬১ পৃষ্ঠার ৪২ নম্বর উদাহরণ, সিরাজ অ্যান্ড কোং এর উদ্দীপকটা পড়েন। আমরা সবাই মনোযোগ সহকারে উদ্দীপকটা শুনি। ও এখানে একটু মানে লেখাটা ভুল হয়েছে, কোং, কোং মানে হচ্ছে কোম্পানি, ক এখানে ক উকার হইতো, এখানে একটু মানে প্রিন্টিং মিস্টেক আছে, সেটা সমস্যা না। আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ আপনি শুরু করেন হ্যাঁ। উপযোগ খরচ, হ্যাঁ ধন্যবাদ। বাকিগুলো আমি করি ভাইয়া, খুব কষ্ট দিলাম আপনাকে। আচ্ছা প্রশ্ন, জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনার সামনে বইটা আছে আর আপনি ক্লাসটাকে ফলো করতেছেন, ক্লাসটার সকল কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন আর উদ্দীপকটা আমাদেরকে পড়ে শোনানোর জন্য। এখন মুনাফা জাতীয় ব্যয়ের যদি হিসাব করি, তাহলে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো আপনি, এগুলো হচ্ছে নিজের স্ট্র্যাটেজি, এগুলো মানে প্রুভ করার মানে কিছু নাই আসলে যে একবারে সত্যতা সেটা না। 80% প্রুভ হবে আমার যে কথাগুলা। আমি নিজে যেটা করি, আগে কোন লেসনটা পড়ি, তারপর নিজের একটা মানে থট, নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করি যে এইভাবে ক্লাসটা করব, মানে এইভাবে জিনিসটা সলভ সলভ করব। এই মুনাফা জাতীয় ব্যয় বলতে যে ব্যয়গুলো আপনি ১ বছরের মধ্যে অধিকবার, একের অধিকবার করবেন,
সেই ব্যয়গুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। আর যে ব্যয়গুলো 1 বছর বা জি বলেন। জি জি শুনতেছি, প্রশ্ন থাকলে বলেন। এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়, কারণ আপনার গার্লফ্রেন্ড আপনার প্রতিদিন প্যারা দিব, আজকে না কালকে একখানে না আরেকখানে যাইতে বলবো, সেই বিষয়টা না বলি। স্যার যেহেতু বলছে পড়ালেখার মধ্যে থাকতে, সেটা অন্যদিন হয়তো আলাপ আলোচনা হবে, আপনারা যদি আসেন। সেটা বলতেছি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এক, মানে 1 বছরে একের অধিকবার হবে মুনাফা জাতীয় ব্যয় ওইটা, 1 বছরে একের অধিকবার হবে। আর মূলধন জাতীয় ব্যয় সেটা 1 বছরের চেয়ে বেশি দীর্ঘমেয়াদী হবে, 1 বছরের মধ্যে হবে না। যেমন হচ্ছে আসবাবপত্র, আপনি কি প্রতিদিন পড়ার জন্য একটা টেবিল কিনেন? কিনেন না টেবিলটা। আর আপনি আসবাবপত্র, আপনি কি প্রতিদিন একটা করে দোকান খোলেন, মানে প্রতিদিন একটা করে ঘর কিনেন যেখানে দোকান করবেন? সেটা না, মানে বিল্ডিং করেন আর কি। আমি একটু আঞ্চলিক ভাষা বলে ফেলতেছি, সেটা কোনো বিষয় না। আর তাহলে এখানে বলতে বলা যেতেছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবটা হচ্ছে আপনার পাওনাদার, পাওনাদার প্রদেয় হিসাব, পাওনাদার, এটার পাওনাদারের অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে এটা তো মুনাফা জাতীয় ব্যয় না, এটা ব্যয় না, ডাইরেক্ট কথা, এটা ব্যয় না, এটা হচ্ছে দায়। ঠিক আছে? তারপরে সরঞ্জাম, সরঞ্জাম হচ্ছে এটা সম্পদ, সরঞ্জাম সম্পদ কেন? এটা উম, আপনার সরঞ্জাম, এটা আপনার একটা ব্যবসা শুরু করতে এটা নেন। আর ব্যবসার সকল, এইটা আপনার ব্যবসার মধ্যে 1 থেকে 1.5 বছর বা অধিক সময় মানে প্রভাব ফেলে, এই জিনিসটা আপনার ব্যবহার করতে পারেন, তার জন্য এটা হচ্ছে সম্পদ। আর উত্তোলন, উত্তোলন হচ্ছে এটা আপনার ব্যয়। এখানে একটু কনফিউশন আছে, অনেকে বলতে পারেন উত্তোলন মুনাফা মূলধনের বিষয়, কিন্তু এখানে এখানে ব্যয় বললাম কেন, এইখানে একটু ডিপলি চিন্তা করতে হবে। আমি হচ্ছে একটা মানে সত্তা, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান, এখানে রানা ভাই হচ্ছে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। আর এই কাজগুলা, হিসাব বিজ্ঞানের যত কাজগুলো আছে সব কাজগুলা হিসাব রক্ষক করবে, আমি করব না। ঠিক আছে, সব কাজগুলো হিসাব রক্ষক করবে। আর হিসাব বিজ্ঞান তো মুদির দোকানে বেশিরভাগ খাটে না, এটা যেহেতু বড় একটা বই, সেহেতু এটা কোম্পানির দিকে খাটে। রানা ভাই হচ্ছে আরেকটা সত্তা, যে মানে হিসাব রক্ষক। আমি একটা সত্তা, ব্যবসা একটা সত্তা। ঠিক আছে, দুইজন সত্তার মধ্যে কথা হবে। আপনারা যদি ম্যানেজমেন্ট পড়ে থাকেন, ম্যানেজমেন্টে বলা আছে যে কোম্পানি, কোম্পানি নিজস্ব একটা সত্তার মতো ভাব ভাব মূর্তিমা প্রকাশ করে। কোম্পানির হয়তো হাত পা কিচ্ছু নাই, কিন্তু তার ক্ষমতা আছে। এই জিনিসটা আজকে পড়ানো হয়েছে, আপনারা যদি ম্যানেজমেন্ট ক্লাসগুলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কোম্পানির একটা নিজস্ব ব্যবস্থা আছে, সেরকমই ব্যবসার একটা নিজস্ব দায় আয় আছে। এখন আপনি একটা মূলধন খাটালেন, একটা ব্যবসার মধ্যে মূলধন খাটালেন, এখন আপনার কাছ থেকে যদি আমি 30,000 টাকা আপনার দেই, সেটা আপনার হবে মানে মূলধন। ব্যবসার মধ্যে 30,000 টাকা দিলে সেটা ব্যবসার জন্য আয়, ব্যবসার জন্য সেটা মূলধন। আর সেখান থেকে যদি আমি 20,000 টাকা তুলে নেই, সেটা হচ্ছে গিয়ে ব্যবসার খরচ। এখন আপনার যে মানে আমার কাছ থেকে ব্যবসা টাকা নিল 30,000, সেটা আমার দিতে হইব না? দিতে হবে, অবশ্যই দিতে হবে। সেটা যেহেতু আমার, আমি একটা অন্য সত্তা, ব্যবসা একটা অন্য সত্তা, সেহেতু টাকা আমাকে ফেরত দিতে হবে। সেহেতু সেই টাকাটা যখন আমাকে ফেরত দিচ্ছে উত্তোলন, সেটা হবে ব্যয়। আর ব্যয় সবসময় ডেবিট হয়, রেওয়া মিলে। এটা একটু বেশি বলে ফেললাম। সেবা আয়, এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, তার জন্য সেবা আয়। এটা অন্য, আর সেবা আয় নিয়ে একটু বেশি দূর দৌড়াবো না, লিমিটেশনে থাকি। এটা আবার আর্থিক অবস্থার বিবরণীতে এটা নিয়ে একটু কথাবার্তা আছে, সেটা না বললাম, যদি বলতে চান অন্যদিন যুক্ত হয়ে। সেবা আয়, এটা হচ্ছে আপনার আয়, আয় সবসময় ক্রেডিট হয়। রেওয়া মিলের কোনটা কোন দিকে যাবে সেটা বলে দিচ্ছি। প্রদত্ত হিসাব, এটা আপনার যাবে ক্রেডিট পাশে, এটা আপনার দায় হিসাবে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। সরঞ্জাম আপনার সম্পদ হিসাবে ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। উত্তোলন, এটা ব্যয় হিসেবে আপনার ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। আর উম, সেবা আয়, সেবা আয় এটা আপনার ওই কি জানি আয় হিসাবে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। প্রথম তো, ফার্স্ট টাইম ক্লাস নিতেছি, একটু সমস্যা হইতে পারে, জ্ঞানজাম, কিছু মনে করেন না। তারপরে হচ্ছে বেতন খরচ, বেতন এটা খরচ, যেহেতু খরচ লেখাই আছে, তার মানে এটা ব্যয়। সুন্দর করে নিয়ে ডেবিট পাশে পুস্টিং করে দেন, মানে ডেবিট পাশে বুস্টিং করে দেন, কোনো প্যারা লওয়ার সময় নাই। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানে দেনাদার। আর দেনাদার যে ডেবিট সম্পদ, সেটা আপনারা জানেন। আর সম্পদ বৃদ্ধি পাইলে কি, ডেবিট, তার মানে এটা ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। আর হচ্ছে তারপরে উম পুঞ্জীবিত অপচয়, এটা আপনার সম্পদে, এটা একটা ব্যয়। এটা
এটা স্ট্র্যাটেজি যে আমার একটু মনে নাই, কিন্তু আমার জিএম স্যার যতটুকু বলছে, আমার তো বাড়ায় বলতে দেয় না। জিএম স্যার যতটুকু বলছে এটা আপনার দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে, একটু দেখা নেই। হ্যাঁ, এটা আপনার দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে। সেটা কারণ হচ্ছে কি, আপনার সম্পদ কমতেছে, আপনার সম্পদের এটা আপনার ২ থেকে ১, মানে প্রথম মাস থেকে ১২ মাসের হিসাব যেহেতু করা হয়, পুঞ্জীবিত মানে এই অপচয়টাকে পুঞ্জীবিত মানে এক জায়গায় ধরে রাখা হয়েছে। অপচয়টা ১০,০০০ টাকা, আপনার প্রথম মাসেই তো ১০,০০০ টাকা হয় নাই, আস্তে আস্তে কমছে। সেই অপচয়টা আস্তে আস্তে ধরে রাখছে। সেটা আপনার কারবারের ব্যয়, মানে দায় আর কি। কিভাবে কি বললো জিএম স্যার, বুঝি নাই, এত কিছু বুঝি নাই, বলতে পারবো না বাড়ায়া। তার জন্য এটা ব্যয়ের মধ্যে দিয়ে দিছে, আপনি অন্ত মুখস্থ করে নেন, নাহলে জিএম স্যারের জিগাইন। ঠিক আছে? উপযোগ খরচ, উপযোগ এটা খরচ যেহেতু বলে দিচ্ছে, তার মানে কোনো টেনশন নাই, এটা ডেবিট পাশে দিয়ে দেন। তারপর হচ্ছে প্রদেয় বেতন। প্রদেয় বেতনটা আমি একটু মানে কনফিউশনে আসছিলাম, প্রদেয় বেতনটা কি? প্রদেয় বেতনটা হচ্ছে আপনার একটা বেতন। প্রদেয় অনেকেই, আমি যে স্ট্র্যাটেজিটা প্রথমে ফলো করছিলাম, প্রদেয় মানে একটা বেতন আমার প্রদান করতে মানে প্রদান করছি এটা মনে করছিলাম, কিন্তু অবশ্যই ভুল। এই মানে চিন্তা ধারণা সম্পূর্ণ ভুল। প্রদেয় বেতন মানে আপনার এই বেতনটা প্রদান করতে মানে করতে হবে, কিন্তু বেতনটা আপনি প্রদান করেন নাই, এটা আপনার কাছে প্রদেয় মানে পাওনা। প্রদেয় মানে পাওনা, এটা একদম মাথায় গেঁথে নেন। প্রদেয় মানে পাওনা। এই বেতনটা আপনার পাওনাদারের মানে দায় হিসাবে আপনার দেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। মূলধন, মূলধন যে ক্রেডিট, এটা কি আর বেশি করে বলতে হবে, কারণ এটা মালিকানা সত্ত্বের হিসাবের মধ্যে পড়ে, তার জন্য এটা ক্রেডিট। তারপরে প্রদেয় বিল। প্রদেয় বিল আপনারা আবার বললাম যে প্রদেয় মানে পাওনাদার, প্রদেয় মানে পাওনাদার। সেটা প্রদেয় মানে পাওনাদার হওয়ার কারণে এটা ক্রেডিট পাশে চলে গেছে। সাপ্লাইস খরচ, এটা হচ্ছে খরচ যেহেতু, তাহলে আর কোনো কথা নাই, এটা আমার ডেবিট পাশে পোস্টিং হবে। অগ্রিম ভাড়া, এখানে একটু কথা আছে। আয়ের অগ্রিম হচ্ছে দায়, আর ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ। আয়ের অগ্রিম দায়, ব্যয়ের অগ্রিম সম্পদ। আর বকেয়ার অগ্রিম হচ্ছে দায়, আর বকেয়ার অগ্রিমই তো দায়, আর বকেয়ার তো আর কিছু নাই। বকেয়ার অগ্রিম দায়। আর এখানে হচ্ছে বীমা খরচ, আপনার ৬,০০০ টাকা যেহেতু আছে। আর অগ্রিম ভাড়া মানে এই খরচটা আপনি আগে করছেন, আগের খরচটা এখন কইরা ফেলাইছেন, তার জন্য এটা আপনার সম্পদ। আর সম্পদ সবসময় ডেবিট পাশে যাবে। আর বীমা খরচ, বীমা খরচ যেহেতু আপনাকে বলা হয়েছে, আর একটা খরচ যেহেতু ব্যয়ের মধ্যে পড়ে, আর ব্যয় যেহেতু ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে লিখতেই হবে। আর নগদ, নগদ হচ্ছে আপনার সম্পদ, সম্পদটা আপনার ডেবিট পাশে যাবে। প্রাপ্য বিল, প্রাপ্য মানে দেনাদার, প্রাপ্য মানে দেনাদার, প্রদেয় মানে পাওনাদার। কথাটা আমি বারবার বলতেছি, একটু মনে স্মরণ করে নিবেন, মাথায় গেঁথে নিবেন। ঠিক আছে? তার জন্য এটা ডেবিট পাশে চলে যাবে। পুঞ্জীবিত অপচয়, এই অপচয়টা আমি আগে বলছিলাম, ওটা হচ্ছে আসবাবপত্রের অপচয়, এটা হচ্ছে সরঞ্জামের অপচয়। আগের আসবাবপত্রের অপচয়টা আমি ১০,০০০ টাকা বলছিলাম, কারো সামনে বই থাকলে একটু কাইন্ডলি মিলায় নিবেন, যে অঙ্কটা কাইন্ডলি মিলায় নিবেন। ওই অপচয়টা আমি ক্রেডিট পাশে দিয়েছিলাম, এবার অপচয়টা ক্রেডিট পাশে, যে কোনো পুঞ্জীবিত অপচয় হলে সেটা ক্রেডিট পাশে দিবেন। এখন যদি আমরা হিসাবে টান দেই আর কি, যদি যোগ করি, তাহলে এখানে আসতেছে আপনার ৪,৭৮,০০০ টাকা। মানে ক্রেডিট ডেবিট পাশেও ৪,৭৮,০০০, ক্রেডিট পাশেও ৪,৭৮,০০০ টাকা। রেয়ামিলটা আশা করি বুঝতে পারছেন। আমি অদম, আমি বুঝাইতে পারি নাই। তারপরে যদি কোনো সমস্যা হয়, ৪০ মিনিটের যেহেতু লিমিটেশন, তার জন্য বলতেছি, যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি প্রশ্ন করবেন। আপনাদের জন্য প্রশ্ন করার মানে খোলা আছে, আনমিউট করে প্রশ্ন করেন। রেয়ামিলটা সম্পর্কে আর একটু প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর কোনো প্রশ্ন আছে? এখনো অনেকেই যুক্ত আছেন, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ও ক নাম্বার প্রশ্ন ফালায় ঘ নাম্বারে গেছি গা, মানে রেয়া মিলে চলে গেছি আসলে। একটু ধরবেন না, এত দৌড়াই কে, একটু ধৈর্য বাইন্দা রাখেন, খুব দৌড়াইতেছি কিন্তু। এই মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় আপনার প্রদেয় হিসাব, এটা যেহেতু দায়, এটা যাবে না। সরঞ্জাম, এটা হচ্ছে সম্পদ, যাবে না। এই উত্তোলন, উত্তোলন তো আর প্রত্যেক দিন যদি উত্তোলন করেন ব্যবসাতে, ওই যদি আপনার বাপের একটা ব্যবসা থাকে, প্রত্যেক দিন যদি ৫০০ টাকা করে নিয়ে আহেন নিয়ে আহেন নেন, তাহলে কি ওটা ব্যবসা থাকবো? ওটা কয়দিন পরে ওই যে কি বলা যায়, ওই যে কয়দিন পরে টিনের চাল ভাঙ্গা খালি পড়ে যাবে, ওটার ব্যবসা থাকবো না। তারপরে আয়, সেবা আয়, এটা হচ্ছে আয়। অনুপার্জিত আয়, এটা অনুপার্জিত আয়, এটা হচ্ছে আপনার এর মধ্যে পড়ে, এটা সেবা আয়ের মধ্যে পড়ে। উম, আয় যেহেতু মানে আয়ের অগ্রিম হচ্ছে, ঠেকাই দিলাম তো, একটু অপেক্ষা করেন।
অনুপার্জিত আয় এটা হচ্ছে আপনার ক্রেডিট পাশে যাবে, যেহেতু এটা আমার আয়, এক সময় এটা আমি পাবো। এই আয়টা দায় হয়ে গেছে। অনুপার্জিত মানে একটু মানে এটা এতক্ষণে ক্লিয়ার হয়েছে। অনুপার্জিত মানে আপনি একটা কাজ করছেন, রানা ভাই আমারে দিছে 10টা টাকা দিছে যে যাও তুমি আমারে কালকে একটা চকলেট খাওয়াইও, 10টা ডেইরি মিল্ক, আমার একটা দোকান আছে, আমি ডেইরি মিল্ক একটা আইনা তারে দিব। এই টাকা 10টা দিয়ে দিছে, আমি সুন্দর করে পকেটে বইরা খেয়াল লাইছি। এটা কিন্তু আমার অনুপার্জিত আয়। আমি কিন্তু তার কাছে ডেইরি মিল্কটা পৌঁছাই নাই, তাকে কিন্তু আমার কিন্তু মানে সিগন্যাল দিতেছে যে ক্লাসটা বন্ধ করতে, যদি চান আবার যুক্ত হতে, আমি কিন্তু তারে ডেইরি মিল্কটা পৌঁছাই নাই। সেটা কিন্তু আমার উপার্জন হয় নাই, টাকাটা কিন্তু উপকৃত আমার না, সেটা কিন্তু রানা ভাইয়ের টাকা। সেহেতু অনুপার্জিত আয় আমার কাছে দায় হিসাবে থাকবে। রানা ভাই আমার কাছে পাওনা না, রানা ভাই আমার কাছে পাওনা না, তার জন্য তার তো চকলেট দিতে হইব। সেটাই, এটা আমার মানে ক্রেডিট পাশে বসবে দায় হিসাবে। অনুপার্জিত আয় এটা আপনার যাবে না। তারপর বেতন খরচ, এটা হচ্ছে আপনার মুনাফা জাতীয়। বেতন কি আর আপনার ওই যদি মাসে বছরে একবার দেন তাহলে কি আর কর্মী থাকবো? পিটায় আপনারা পিটায় বুঝছেন ব্যবসা বন্ধ করে থিয়ে যাবে। বেতন খরচ এটা মানে মুনাফা জাতীয় খরচে অন্তর্ভুক্ত হবে। প্রাপ্য হিসাব এটা মুনাফা জাতীয় না, এটা দেনাদার। তাহলে সম্পদের মধ্যে আসবাবপত্র, এটা কি আপনার কি প্রত্যেকদিন একটা টেবিল কিনা যদি ব্যবসা করেন তাহলে কি পুষবো? অবশ্যই পুষবো না। চিন্তা করতে হবে ব্যবসা নিয়ে, ঠিক আছে? উপযোগ খরচ, উপযোগ খরচ দেই নাই আসলে। এটা একটু মানে অন্যরকম লাগছিল আমার কাছে। উপযোগ খরচটা কিরকম জানি একটু বড় বড় খরচ মনে হয়েছিল, তো তাই উপযোগ খরচটা দেই নাই। আর এখানে প্রদেয় বেতন, প্রদেয় বেতনটা যেহেতু দায়, এখানে নিয়ে একটু কোশ্চেন আসে আসলে। প্রদেয় বেতনটা নিয়ে একটু কোশ্চেন আছে, আমি কনফিউজ যে প্রদেয় বেতন দিয়ে যখন মিলাইছিলাম তখন উত্তর এখানে ৬২,০০০ লেখা আছে, উত্তর ৬২,০০০ টাকা মিলাইছি, ঠিক আছে? প্রদেয় বেতন দিয়ে যখন মিলাইছি উত্তর ৬২,০০০ টাকা মিলছে। আর যখন প্রদেয় বেতন ছাড়া মিলাইছি তখন মিলে নাই। এটা একটু স্যারের প্রশ্ন করছিলাম ওই দিন, বলে দিতে বলে নাই। সেটা একটু মানে যদি কারো জানা থাকে একটু যদি মিউটটা আনমিউট করে যদি বলতেন। আমি তো এতটা মানে মানে জ্ঞানী ব্যক্তি না, যদি জানা থাকে তাহলে আনমিউট করে বলেন প্রদেয় বেতনটা। আর এটা প্রদেয় বেতনের পরে যেটা এই হারায় ফেলাইলাম, একটু করেন না। প্রদেয় বেতন, তারপর মূলধন। মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব সেহেতু এটা মুনাফা জাতীয় ব্যয় না। প্রদেয় ভিল, প্রদেয় বিল এটা কি আপনি দিছি না? প্রদেয় বিল দেই নাই। ও ই সাপ্লাইজ খরচ, এটা আপনার প্রতিদিন প্রায় খরচ করতে হবে। আপনি মানে মাসে ২-৪ বার কোনো কিছু সাপ্লাইজ হচ্ছে কি, সাপ্লাইজ যেমন হচ্ছে আপনার ক্যালকুলেটর, আপনি খাতা কিনলেন আপনার কারবারের জন্য খাতা, আপনি কলম কিনলেন, স্কেল কিনলেন, এগুলো হচ্ছে আপনার সাপ্লাইজ খরচ। এগুলা আপনার ক্যালকুলেটরের একটা মানে কলমের একটা মেয়াদ থাকে ১ মাস। ১ মাসের পরে এই কলমটা মানে ভালো যারা খিলাড়ি তারা এক রাতে কলমের কালি শেষ করে দেয়। ভাই আমরা এত ভালো খিলাড়ি না, যারা আর কি একটু খারাপ খিলাড়ি তারা ১ মাস একটা কলম ইউজ করতে পারে, তারপরে কলমটা নষ্ট হয়ে যায়। তার জন্য আপনার মাসে বছরে এই কলমগুলো ১০ থেকে ১২ বার কিনতে হয়, সাপ্লাইজ খরচগুলো ১০ থেকে ১২ বার সংগঠিত হয়। তার জন্য এটা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে? আর এখানে অগ্রিম ভাড়া, যেহেতু ভাড়াটা এখন প্রদান করছেন সেহেতু এটা আপনার কারবার থেকে চলে গেছে, আমার পকেট থেকে টাকা চলে গেছে, সেটা আমার ব্যয়। আর বীমা খরচ, বীমা খরচ হচ্ছে গিয়া এখানে মুনাফা জাতীয় ব্যয়। বীমাটা আপনার এরকম একটা প্রিমিয়াম দিতে হয়, প্রতি মাসে প্রিমিয়াম দিতে হয়। বীমাটা হচ্ছে আপনার ব্যবসার নিরাপত্তাটা নিশ্চিত করে, প্রতি মাসে প্রিমিয়ামটা দিতে হয়। তার জন্য এটা হচ্ছে খরচ। এখানে মোট হিসাব আমি যখন প্রদেয় বেতন দিয়ে হিসাবটা ক্লোজ করছি তখন এখানে ৬২,০০০ হয়েছে। তাছাড়া আমি আমার যতটুক ধারণা, হয় অঙ্কে ভুল আছে নাইলে প্রদেয় হিসাব দিতে হইব। অঙ্কে ভুল আছে নাহলে প্রদেয় হিসাব দিতে হইব, এতটুকু কনফিডেন্স আছে। বাকিটা স্যার জানে, নাহলে আমার ভুল হয়েছে। এখানে যদি প্রদেয় হিসাব দিয়ে যোগ করি তাহলে এখানে আমার ৬২,০০০ টাকা হয়, মানে মিলা যায়, ঠিক আছে? আর দ্বিতীয় যে নাম্বার যেটা হচ্ছে চলতি দায় এবং স্থায়ী নিট, স্থায়ী সম্পদ। চলতি দায় এখানে কি কি আছে? চলতি দায় মানে কি? চলতি মানে ১ বছরের মধ্যে যে দায়টা আপনার পূরণ হয়ে যাবে, ১ বছরের মধ্যে যে দায়টা আপনার পরিশোধ করতে হবে সেটা হচ্ছে চলতি দায়। চলতি সম্পদ কি? ১ বছরের মধ্যে যে সম্পদটা আপনার টাকায় রূপান্তর হবে সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব, এখানে হচ্ছে চলতি দায়ের অন্তর্ভুক্ত। যেহেতু টাইম নাই সেহেতু পুরা উদ্দীপকটা পড়লাম না, শুধুমাত্র যেগুলাই আছে সেইগুলা পড়ে দিতেছি। কাইন্ডলি যদি কেউ লেখে নেন তাহলে কিন্তু ভালো হবে, লিখে নিতে পারেন। তারপরে অনুপার্জিত আয়, এটা রানা ভাইয়ের কাছে আমি দায়ী। চকলেটটা আমি এখনো দেই নাই, তার জন্য আমি দায়ী। তার জন্য এটা আমার অনুপার্জিত আয়, এটা আমার দায়ের মধ্যে যাবে, দায়ের মধ্যে
প্রদেয় ভিল। ভাই, আচ্ছা, ধন্যবাদ। প্রদেয় বিল 10 টাকা দিয়ে দিচ্ছেন মাগনা, ব্যাপার না। প্রদেয় বিল এটা আপনার হচ্ছে পাওনাদার, পাওনাদার সবসময় দায়। আর এটা চলতি দায়। পাওনাদার আপনার যদি একটা পাওনাদারের 2 বছর পরে টাকা দেন, মাইরা ভাই আতুত ভাঙ্গে ওই মির্জাপুর ভিক্ষা করাইবো, ঠিক আছে? এই প্রদেয় বিল আর প্রদেয় বেতন, এই বেতনটা যেহেতু আমার দায়, আমার প্রদান করতে হবে, তার জন্য প্রদেয় বেতনটা এখানে অন্তর্ভুক্ত করছি এবং হিসাবটা হচ্ছে 1,46,000 টাকা। যেমন যোগ হচ্ছে 44,000 যোগ 40,000 যোগ 58,000 যোগ 4,000, ঠিক আছে? 1,46,000 টাকা। তারপর এখানে হচ্ছে নিট স্থায়ী সম্পদ মানে নিট, নিট মানে মুট, স্থায়ী সম্পদ মানে যে সম্পদটা আপনার স্থায়ী। এখানে স্থায়ী হচ্ছে গিয়ে সরঞ্জাম। সরঞ্জাম আপনার যদি একটা টেবিল কিনি, এখন যদি এই জিনিসটা আমার জন্য স্থায়ী, এই টেবিল তো আর আমি বেচে খাবো না, এই টেবিল বেচে খাবো না কোনোদিন, এটা আমার কারবারে থাকবো। আমার যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয় সেটা আমার বাড়িতে যাইবো, বাড়িতে যাবো, ঠিক আছে? তার জন্য একটা স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদটা আপনার হচ্ছে 1,92,000 টাকা। এখান থেকে মাইনাস দেওয়া হচ্ছে অপচয়, সরঞ্জামের অপচয় লেখা আছে দেখবেন একবারে শেষের এন্ট্রিতে। 16,000 টাকা সরঞ্জামের অপচয়, 16,000 টাকা অপচয়টা বাদ দিয়া তারপর এখানে লিখবেন হচ্ছে 1,76,000 টাকা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আসবাবপত্র, এখানে দুইটা মাত্র স্থায়ী সম্পদ আছে, আসবাবপত্র এবং সরঞ্জাম, এই দুইটা স্থায়ী সম্পদ আছে এবং দুইটারই অপচয় লেখা আছে এখানে। অপচয় সরঞ্জাম আসবাবপত্র অপচয় হচ্ছে 10,000, আসবাবপত্র কিনছে 60,000 টাকা, অপচয় হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 50,000 টাকা যোগ করলে 2,26,000 টাকা। তাহলে চলতি দায় হচ্ছে, চলতি দায়ের উত্তর হচ্ছে 1,47,000 মানে 46,000 টাকা এবং নিজ সম্পদের যেটা উত্তর হচ্ছে 2,66,000 টাকা। উত্তরটা মিলছে, ঠিক আছে? তার জন্য অঙ্কটা মনে করছি যে হয়েছে ভেরিফাই। তারপরেও জানি না আল্লাহ কি থেকে কি করে, মানে পৃথিবীতে তো অনেক গ্যাঞ্জাম, এখানেও গ্যাঞ্জাম বাঁচতে পারে, অনেকের তো অনেক গ্যাঞ্জামি আছে। তারপরে আমার যে ক নাম্বারটা শুধু 62,000 টাকা হয়েছে, তার মানে হয়ে গেছে। আর রেওয়া মিলে 4,78,000, 4,78,000 দুইটাই মিলছে। তার জন্য মনে করলাম যে রেওয়া মিল তখনই মনে করবেন আপনারটা মিলছে যখন দেখবেন ডেবিট আর ক্রেডিট পাস সমান হয়েছে। আরেকটু এক্সট্রা বলে দেই, রেওয়া মিল অনেক সময় মিলে না, ঠিক আছে? আমরা যে খতিয়ান গুলা করি, খতিয়ানে অনেক ভুল থাকে। এই খতিয়ানের কারণে আমাদের রেওয়া মিলটা মিলে না। এখন যদি না মিলাই তাহলে তো আর নাম্বার দিব না। এখন ভুল করছে হচ্ছে গিয়ে কেশিয়ার, তার জন্য তো আর আমি দায়ী না। আমি সুন্দর করে মিলাই দিব যে অন্যান্য হিসাব বা বিবিধ হিসাব দ্বারা যেই পাশে একটু কম থাকবো, মনে করেন এই ক্রেডিট পাশে 1,78,000 হয়েছে আর ডেবিট পাশে হচ্ছে 1,75,000, অন্যান্য ব্যয় বা বিবিধ ব্যয় বা অন্যান্য কিছু দিয়া, অন্যান্য বা বিবিধ হিসাব দিয়া এই ডেবিট পাশে আমি 3,000 টাকা যুক্ত করে দিব। তার ফলে আমার দুই পাশে সমান হবে, ইকুয়াল ইকুয়াল হইলে অঙ্কটা হবে, নাইলে সুন্দর করে টান দিয়া দিব। আর দুইটা বড় বড় মিষ্টিও দিতে পারে। আর কি এখানে যদি আরেকবার পুরাটা বলি, অ্যাসাইনমেন্টটা পুরাটা বলি, যদি কারো কাছে যদি কোনো মানে থাকে কি বলে যে খাতা কলম থাকে, তাহলে মিনিট খানিকটা মিলে নেন, আমার সময় কিন্তু বেশি নাই, 2 থেকে 1 মিনিট আছে। হ্যাঁ, এখানে ক নাম্বার হচ্ছে বেতন। ক নাম্বার বলতেছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। দাগ হচ্ছে প্রথমে হচ্ছে বিবরণ, টাকা টাকা। প্রথম ঘরে আমি সব টাকাগুলো যুক্ত করছি, পরের ঘরে শুধুমাত্র উত্তরগুলো লিখছি। বেতন 24,000 টাকা, প্রদেয় বেতন হচ্ছে 4,000 টাকা, সাপ্লাইজ খরচ হচ্ছে 16,000 টাকা, অগ্রিম ভাড়া হচ্ছে মানে 12,000 টাকা, বীমা খরচ হচ্ছে 6,000 টাকা। তারপরে সমান সমান দিয়ে ওই সাইডে 62,000 টাকা লিখছি। তারপর খ নাম্বার যেটা হচ্ছে চলতি দায় এবং নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। চলতি দায় প্রথমে লিখছি নং বিবরণ টাকা টাকা, নং বিবরণ টাকা টাকা। এখানে কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা কলাম করছি। চলতি দায় দিয়া নিচে মানে টান দিয়া তারপরে লিখছি হচ্ছে পদে হিসাব 44,000 টাকা, অনুপার্জিত আয় 40,000 টাকা, পদে বিল হচ্ছে 58,000 টাকা, পদে বেতন হচ্ছে 4,000 টাকা, সমান সমান চলতি দায় দিয়া টান দিয়ে এখানে 1,46,000 টাকা হয়েছে। তারপরে নিট স্থায়ী সম্পদ, এগুলো একটু মিলায় নেন, যদি কেউ করে থাকেন মিলায় নেন, কাইন্ডলি মিলায় নিবেন। আর যদি না হয় তাহলে লিখে নেন, কষ্ট করে লিখে নেন, খুব তাড়াতাড়ি বলতেছি কারণ আমার কাছে সময় নাই। নিট স্থায়ী সম্পদ যেমন হচ্ছে সরঞ্জাম মাইনাস পুঞ্জীবিত অপচয়, সরঞ্জাম মাইনাস পুঞ্জীবিত অপচয়। সরঞ্জাম হচ্ছে 1,92,000 টাকা, পুঞ্জীবিত অপচয় হচ্ছে 16,000 টাকা, সমান সমান 1,76,000 টাকা। 2 নম্বর যে এন্ট্রিটা হচ্ছে সেটা হচ্ছে আসবাবপত্র, আর আসবাবপত্রের অপচয় পুঞ্জীবিত অপচয় হচ্ছে 50,000 টাকা, সমান সমান হচ্ছে 1,00,000
মানে 60,000 টাকা হচ্ছে আসবাবপত্র, তার অবশ্যই হচ্ছে 10,000 টাকা মাইনাস হচ্ছে 10,000 টাকা মাইনাস 60,000 থেকে 10,000 টাকা মাইনাস সমান সমান 50,000 টাকা। এখানে যোগফল হচ্ছে 1,26,000 টাকা। ঠিক আছে, তারপর রেওয়া মিল হচ্ছে সিরাজ অ্যান্ড কোং এর রেওয়া মিল 31/2012। ঠিক আছে, 31শে ডিসেম্বর 2012 সাল, এটা লেখা। তারপরে নং রেওয়া মিলের 3টা ছক হয়। রেওয়া মিল দুইভাবে করা যায়, টি ছকে করা যায় আর আধুনিক ছক, এটাকে বলে আধুনিক ছক, এটাকে বলে আধুনিক ছক। রেওয়া মিল যেমন হচ্ছে বিবরণ, মানে নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। গ